পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা 34। শরীর জুড়ে হিমশীতল স্রোত বয়ে গেল যেন। থরথর করে কেঁপে ওঠেন আমিন সর্দার। অত্যাধিক ভয়ার্থ দৃষ্টিতে ফ্যালফ্যাল তাকিয়ে রয় বোবা চোখে। একটু আগে কণ্ঠ ফেরে যেই চিৎকার ভেসে উঠেছিল, এখনো তা পুরোপুরি গায়েব। অনর শরীরে থম মেরে দম আটকে চোখ কিঞ্চিত গলার দিকে নামালো সে। একটা ধারালো চাকু গলার ডান দিকে এসে ঠেকেছে। চেঁচিয়ে ওঠার অপরাধে খানিক বিঁধে গেছে সেথায়, ফলে রক্ত বেরিয়ে গড়িয়ে শার্টের কলারের সাথে মিলে মিশে যাচ্ছে। আমিন ঢোক গিলে চোখ তুলে শঙ্কিত দৃষ্টিতে। লোকটার চেহারা রুমালে ঢাকা, চোখ দুটো শুধু দৃশ্যমান। সেই চোখের শান্ত অথচ দৃঢ় চাহনি কেমন যেন ভয়ঙ্কর ঠেকল। এজন্য ঝড় আসার পূর্বাভাস। ভীত গলায় আমিন বলল, কে তুমি? বাক্যটা শব্দ হয়ে ঝরার পরপরই সম্মুখে বসে থাকা পুরুষালী দানবীয় হাতের থাবা এসে গালের একপাশে লাগলো খুবই নিষ্ঠুরভাবে। ঠাস মতন শব্দ হয়, কানের ভেতর ভং ভং করে ওঠে লাগাতার। আমিন হাতে গাল ছোঁয়ার সাহস করে না। অজ্ঞাত ব্যক্তি দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। চাচার বয়সী মানুষের গালে তীব্র আঘাত এনে টেক রেসপেক্ট কথাখানা বড্ড বেমানান শোনালো। ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিংয়ে হাত চেপে রাখা মুখোশধারী লোকটা চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা আয়নায় সচক্ষে অবলোকন করে মুখ কুচকায়। ছলনাময়ী বস্তার পরপরই মনে পড়ে ছলনাময়ী একটি স্ত্রীবাচক শব্দ। আপনি কে বাবা? ভেবে নে তোর জমদূত। কণ্ঠ রোধ হয়ে আসে, আর চোখে জানালার বাইরে দৃষ্টিপাত করার চেষ্টা করে আমিন। ভেতরে হাজার চিৎকার করলেও বাইরে আওয়াজ ভেসে যাবে না। উপরন্তু গাড়ি ছুটে চলেছে নির্জন রাস্তা ধরে। জানের মায়া জেঁকে বসে মনে। আমিন বলে ওঠে, জেনে না জেনে আমি আপনার কোনো ক্ষতি করিনি কখনো, দয়া করে আমায় ছেড়ে দিন। অজ্ঞাত ব্যক্তি সামনের সিটে মাথায় উঠে তার দিকে মুখ করে বসেছে। হাতের চাকু এখনো তার গলায় ঠেকিয়ে রাখা। সেটা গলার এপাশ থেকে ওপাশ স্লাইড করার ফাঁকে ছোট ছোট দৃষ্টি ফেলে যেন ঠোঁট বাঁকিয়ে বলল, জেনে না জেনে কোনো ক্ষতি করিসনি কখনো। এত প্রবল কনফিডেন্স! কথা শেষেই চাকুর আগায় চোয়াল ঠেলে উপরে তুলল মধ্যবয়সী লোকটা শ্যামবর্ণ মুখখানা, যেটা এখনো ভীতির ছাপ লেপে আছে। আমিন মিনমিন কণ্ঠে বলল, সত্যি বলছি, বিশ্বাস? এই মুখে ফুলকে টোকা দেওয়ার কথা বলেছিলি, এই কানেই পাঁচাটা বাস্টার্ডগুলোর ইয়েস বস শুনে তৃপ্ত হয়েছিলি। কেমন হয় যদি এই মুখ এই কানে না থাকে? নিস্তব্ধ পরিবেশে ফিসফিসিয়ে বলা কথাগুলো অদ্ভুত ভয়ানক শোনায়। অজ্ঞাত ব্যক্তিকে অস্বাভাবিক মনে হচ্ছিল তখন। থরথর করে কেঁপে ওঠে আমিন সর্দার। কথা জড়িয়ে যায়। ফুলকে ডটার অফ তামিজ শেখদার মনে পড়ে। হতভম্ব মুখে এবার ডানে বায়ে তো একবার উপর নিচ মাথা ঝাঁকিয়ে গড়গড় করে বলল আমিন, ওকে আমি কিছু করিনি। বিশ্বাস করুন, আমি সেদিন দূর থেকে লোকদের ছবি তুলতে বলেছিলাম যাতে মিস্টার শেখদারকে ভয় দেখাতে পারি। এর চেয়ে বেশি কিছু করিনি। আমায় বিশ্বাস করুন স্যার, ওরা কাছাকাছিও কেউ ঘেঁষেনি। বর্ণ কপাল মুখ গাঢ় রকমের কুচকে আমিন সর্দারের মুখের উপর ঝুঁকে গেল আচমকা। দাঁতে দাঁত নিষ্পেষিত করে বলে, সারা জীবন মিথ্যা বলে হায়াত পার করে দেওয়া মানুষও মৃত্যুর আগ মুহূর্তে সত্যি স্বীকার করে নেয়। আর তুই শালা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বড় মুখে মিথ্যে বলে যাচ্ছিস। প্রাণের মায়া নেই? আমি সত্যি বলছি, সেদিন আমার দুটো লোক ওই মেয়ে ঠাস করে দ্বিতীয় দফায় চর পড়ল গালে। বর্ণ বলল নির্বিকারে, সুখ ওর নাম। আমিন মেনে নেয়। সুখ? সুখ মায়ের পিছু নিয়েছিল ঠিকই, কিন্তু কিছু পথ গিয়ে দূর থেকে তারা দেখতে পেল একটা গাড়ি থেকে তিনটে ছেলেপুলে নেমে ওদের তুলে নিয়ে যাচ্ছে। বর্ণ চোখ তুলল ফট করে। তারপর সুখমাকে নিয়ে গাড়িটি চলে যেতেই আমার লোক ফিরে আসে। অল্পক্ষণ চুপ করে রয় বর্ণ। আমিন সর্দারের কানের গোড়ায় গলার থুতনিতে চাকু দিয়ে আলতো চাপে আঁকিবুকে করতে করতে বলল, সেদিন ওই তিনজনের সাথে সুখের হাতাহাতি ধস্তাধস্তি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সাহায্যের জন্য সুখ আশেপাশে তাকিয়েছিল। ছিল কেউ এগিয়ে গিয়েছে? আশেপাশে হাতে গোনা দু একজন মানুষ ছিল, কেউ চায়নি। তুই বা তোরা পুরো দৃশ্য নিজ চোখে দেখেছিলি। আমি নই, আমার লোকেরা। ওরা প্রতি মুহূর্তে আপডেট দিয়েছিল নিশ্চয়ই। জি, তোর মেয়ের বয়সী একটি মেয়েকে তিনজন জন্তু জোর জবরদস্তি করছে। সে সাহায্য চেয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না মুখ দিয়ে, কিন্তু কাতর চোখে আশেপাশে তাকাচ্ছে, হয়তো কেউ এগিয়ে এসে তাকে প্রোটেক্ট করবে। তোর কি একবারও মনে হয়নি ওই হায়নাদের নাগাল থেকে মেয়েটাকে উদ্ধার করা উচিত? ফ্যাল তাকিয়ে রইল আমিন। মুখে জবাব নেই। সে তো খুশি হয়েছিল, তাই কাজটা অন্য কেউ করে দিচ্ছিল দেখে। এবার শিকদার বেটা বুঝবে মজা।
হেল্পলেস মেয়েটা নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়ে একটু সহানুভূতি, একটু সাহায্যের আশা আশেপাশে তাকিয়ে যখন দেখলো কেউ এগিয়ে আসবে না, তখন পৃথিবীর মানুষের উপর কতটা অনীহা অভিমান জমেছিল ফুলের অনুমান করতে পারিস? বর্ণের কথাবার্তাগুলো ফিসফিস আওয়াজে, অথচ অঙ্গভঙ্গি অপ্রকৃতস্থের মতো দেখাচ্ছিল। ঝুলে পড়ার মতো আমিনের পাশে ধপ করে বসে কেমন কেমন যেন করছিল। মাহির দ্রুত পিছে ফিরে আমিন কিছু বলতে নেওয়ার আগেই কালো কাপড় পেঁচানো হাতে সর্বস্ব দিয়ে ঘুষি বসালো মুখ বরাবর। গল গলিয়ে রক্ত ছুটে আসে মুখ বেয়ে। দুটো দাঁত গোড়া থেকে উঠে মুখের অভ্যন্তরে, কিছু দাঁত নড়বড়ে হয়ে যায়। জিভের ঠোঁট ভিজিয়ে মাহির আয়নায় বর্ণর মুখোশটি দেখার চেষ্টা করে। পেছনের ছিটে আছেন মহাশয়। মুখের রুমাল খুলে এক হাতে ঘোরাতে ঘোরাতে অপর হাতে সিগারেট ফুঁকছে। ধোঁয়াগুলো কিছুক্ষণ জানালার দিয়ে পালিয়ে যাচ্ছে, কিছু গাড়ির ভেতরে মিলেমিশে একাকার। গাড়িতে বর্তমানে তারা দুজন ব্যতীত আর কেউ নেই। শোন তো, মাহির চট করে তাকালো। বর্ণ কিছু বলতে চাইছে, কিন্তু নজর বাঁচিয়ে এদিক ওদিক দেখছে। সন্দেহ ডানা বাঁধে মাহিরের চোখে। বস কি ইতস্তত করছে কোনো বিষয়ে? বাপরে, এ তো তবে ভূতের মুখে রাম নাম। কিছু বলতে চান ভাই? এই এই একটা অভ্যাস তার। সময় সাপেক্ষে সম্বোধন পাল্টায়, কখনো বস, কখনো স্যার, কখনো ভাই। কাঁধ দুলিয়ে বর্ণ মাছি তাড়ানোর মতো করে হাত বিছিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ। জীবনে এই প্রথম কোনো কথা বলতে বর্ণকে ইতস্তত করতে দেখছে, আর সেটা শুনতে মাহির উদ্গ্রীব হয়ে আছে। এমন হয় নাকি আবার? উৎসুক দৃষ্টি মেলে বলল প্রচ্ছল স্বরে, বলুন ভাই। বর্ণ আধ খাওয়া সিগারেট বাইরে ছুঁড়ে ফেলে গলা খাকারি দিয়ে অন্যত্র নজর রেখে বলল হঠাৎ, তুই শিওর আমি ফুলের প্রেমে পড়েছি? জোরে সোরে ব্রেক কষে গাড়ি। বলতে ভুলে গেল মাহির। কেবল বিস্ময়ে বাকরুদ্ধ চোখে চেয়ে রয় পেছনে ঘাড় ঘুরিয়ে। সে কি সত্যি শুনল? মুখ অফ করি আর। মশামাছি নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে শেল্টার নেবে। বাধ্যর মতো হুট করে মুখ বন্ধ করল সে। ঠোঁটে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। প্রফুল্ল চোখের দৃষ্টিতে দ্যুতি ছড়ায়। বর্ণ কম বেশি রূপ অল্প বিস্তর দেখা হয়েছে ইতোপূর্বে। এবার প্রেমিক রূপ দেখার পালা এলো বলে। এখন তো ছুতো একটা পেয়েই গেছে। বস যদি প্রেমে নাই পড়ে, সে তো উস্কে দেওয়ার জন্য আছেই। ফুল। মাহির থেমে যায় পরপর। এই নামে বর্ণ ব্যতীত দ্বিতীয় কারো তার সামনে ডাকা বারণ। অভ্রর মুখে একবার শুনেছিল। কথায় কথায় তাকেও নাকি বিষয়টি অবগত করেছে তোফা। অনেক বছর আগে সমবয়সী খালতো ভাই বর্ণর দেখা দেখি সুখকে ফুল বলে সম্বোধন করায় এক ঘুষিতে তার নাক ফাটিয়ে দিয়েছিল, আর বলেছিল ও শুধু আমার ফুল, অন্যকে ওই নামে ডাকলে তার শাস্তি এমনই হবে। সেসব অনেক আগের কথা। বর্ণ তখন 9-10 বছরের হবে হয়তো। ওই বয়সে অনেকেই খানিকটা হিংসুটে ধাঁচের হয়, যা তারা নিজের ভাবে তার ভাগ সহজে অন্য কাউকে দিতে চায় না। উপরন্তু ফুল নামটা বর্ণর দেওয়া, তাহলে অন্য কেউ কেন ডাকবে? তুফার মুখে শুনে ঘটনার স্মৃতিচারণ করতে বর্ণকে হেসে হেসে সেবার খোঁচাতে গিয়েছিল অভ্র। অথচ কথা সম্পূর্ণ করতে পারেনি ছেলেটি। ভাইয়ের চোখ রাঙানি সমেত ধমক খাওয়ায় পিঠ বাঁচিয়ে সুরসুর করে পালিয়ে আসে। আসল মালিককে খোঁচাতে না পেরে পেট গুড়গুড় করছিল অভ্রর। অতঃপর কথাখানা মাহিরকে বলে স্বস্তির শ্বাস ফেলে। মাহির দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শুধরে সহাস্যে বলল, প্রেমে পড়েছেন, এতে কোনো ডাউট নেই। সুখের জন্য আপনার কেমন ফিলিংস হয় ভাই? না মানে, এক্সপ্লেন করতে পারছি না। শুধু এইটুকু জেনে রাখ, ওকে না জ্বালাতে পারলে লাইফটা টু মাচ বোরিং লাগে। আগে এমন ফিল হয়নি, বাট যেদিন থেকে সে ইগনোর করছে। আনমনে বলতে গিয়ে সম্মতি ফিরতে বর্ণ চুপসে গিয়ে ভ্রু কুচকে তাকায়। মাহির চোখ পাকিয়ে তাকায়। ওকে না জ্বালাতে পারলে লাইফটা টু মাচ বোরিং লাগে? প্রেম ভালোবাসার সংজ্ঞা এমন হয়? স্তম্ভিত গলায় জানতে চাইল ফট করে। সুখ আপনাকে ইগনোর করে? আপনাকে? কিন্তু কেন? তোকে বলবো কেন? যা শুনেছিস ওভার হয়েছে ভেবে শুকরিয়া আদায় কর। রাতে একবার তামির শেখদারকে কল করে ওদিকের খবর জেনে নিল বর্ণ। সুখের অবস্থার উন্নতি হয়নি। আজও শান্তির ঘুমে তলিয়ে আছে মেয়েটা। আম্মুর মমতা মাখা ডাক, আব্বুর স্নেহ সব অগ্রাহ্য করে চোখ বুজে আছে নির্বিকারে। তুফা এবং অভ্র কাল ফিরে আসবে আজাদ শিকদারের সাথে। আইজা যাবে তারপর। হানিফা বেগমে দেখতে চান সুখকে। বৃদ্ধার হঠাৎ পরিবর্তনে সকলে চোখ ফেটে তাকালেও মুখে কেউ কিছু বলেনি। একদিন পরের কথা। বর্ণ সারাদিন বাহিরে ছিল, ফিরেছে খুব রাতে। রামশা দরজা খুলে দেয়। বাড়িতে আইজা নেই। আজই আজাদ শিকদার অভ্র তোহফাকে পৌঁছে দিয়ে ওনাকে সঙ্গে করে পুনরায় ঢাকামুখী হয়েছেন। নুরাকে রেখে যাওয়ার কথা থাকলেও তাকে মানানো গেল না। ফ্লোরে গড়াগড়ি কেঁদে দেওয়ার অবস্থা হয়েছিল তার।
অজ্ঞতা তাকেও সঙ্গে নিতে হলো। ড্রয়িং রুম ভিড়িয়ে লিফটের অভিমুখে অগ্রসর হওয়ার মাঝে পথে থেমে গেল বর্ণ। সোফায় হানিফা বেগম বসা অবস্থায় ঝিমিয়ে ঝুঁকে পড়তে চাইছে ক্ষণে ক্ষণে। বর্ণ ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে থাকা রামসার দিকে তাকিয়ে পিছু হটে। দাদুর কাছাকাছি এসে থামে। ঘুমাওনি এখনো? বৃদ্ধা ঘুম ভাব আড়াল করে গলার স্বর যথাসাধ্য গম্ভীর রাশভারী করেন। বৌমাদের অবর্তমানে বাড়ি দেখে রাখার দায়িত্ব আমার। এখন যদি বাড়ির ছেলে রাত বিরেতে ফিরে, তখন না ঘুমাইয়া এভাবেই বসে থাকতে হবে? রুমে এসে বর্ণ গায়ের শার্ট খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। বাথরুমে ঢুকে এই গভীর রাতে আধ ঘন্টা যাবৎ ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকে। চুল চুইয়ে চুইয়ে পানি গড়িয়ে পড়ে। নিজস্ব ধারায় বয়ে যায় নামহীন গন্তব্যে। পানির দাপটে হাড় মেনে মাথার চুলগুলো নিস্তেজ শুয়ে থাকে। চোখ পর্যন্ত ঢেকে যায় তাতে। শক্তপোক্ত পেটানো শরীরের নির্মাংসের ট্রাউজার, আর উপরিভাগ উদম। শুভ্র তাওয়াল গলায় ঝুরিয়ে এক প্রান্তে গাল মুছে মাহিরের নাম্বারে ডায়াল করে। আজ বাড়ি গিয়েছে মাহির। গতকাল বর্ণের সঙ্গ দিকে চোখের পলকে রাত গভীর থেকে গভীর হয়ে যাওয়ায় নিজ গৃহে ফেরা সম্ভব হয়নি আর। শিকদার নিবাসে এসে উঠেছিল ভদ্রলোকের সাথে। আরামের ঘুমের ইজ্জত লুটতে ফোনের সাইরেন বেজে উঠল সশব্দে। মাহির ধরফড়িয়ে শোয়া থেকে উঠে পুনরায় ঘুমের কোলে ঢলে পড়ে। ফের বেজে উঠল ফোনখানা। এবার ঘুমের ঘুরে রিসিভ করে। ঘুম জড়ানো গলায় বলে, কে বে? বর্ণ দাঁতে দাঁত খিসল। তোর শ্বশুর বাবা বে, জামাই আদর করবো তোকে। ঘুম ছেড়ে ওঠ। চোখ বুজে ঘুমের মাঝে শুষ্ক ঠোঁটে হাসল মাহির। শ্বশুর বাবা? তার মানে আপনি জানেন আমার বউ কোথায়? অভিযোগের ঝুলি খুলতে চাইল সে। কত নিষ্ঠুর আপনি! মাহির কি বাচ্চে? লাথি খাস না বহুদিন, আজ শখ জেগেছে। ধমক মিশ্রিত হুঙ্কারে টেনে টেনে চোখ খুলে স্ক্রিনে চোখ বুলিয়ে বুক ভরে শ্বাস টেনে উঠে বসে মাহির। বস আপনি? সিসিটিভির যে ছবিটা কালেক্ট করতে বলেছিলাম করেছিস? জি বস। আমায় পাঠাসনি কেন? পুনরায় গর্জে উঠল বর্ণ। মুখ কুচকে কান থেকে ফোন দূরে সরিয়ে আবার কানে ধরে মাহির মৃদু গলায় বলে, মনে ছিল না বস। কক্ষ তখন আধারে আষ্টে পিষ্টে আলিঙ্গনে লিপ্ত। বর্ণ প্রবেশ করে প্রথমে আলো জ্বালিয়ে দেয়। এটা সুখের রুম। এখানে শেষবার কখন পদচ্ছাপ পড়েছিল ইয়াত্তা নেই। কোনো এক অচেনা টান যেন এই অবধি খিচিয়ে এনেছে তাকে। বর্ণের অঙ্গ প্রত্যঙ্গরা সবে জানে সে সুখের অনুভব করতে মনের অজান্তেই আপনা আপনি এখানে ছুটে এসেছে ধীর লয়ে। আশ্চর্যজনক ব্যাপার হলো, সে নিজেকে দমিয়ে রাখার কোনো প্রচেষ্টা করেনি। বরং তার মনে হচ্ছিল এই রুমে এই মুহূর্তে না এলে হৃদয় থেকে খুব দামি কিছু একটা ক্ষয়ে যাবে। বেডে তাওয়াল পড়ে আছে। এটা সেদিন কলেজে যাওয়ার আগে শাওয়ার নিয়ে তাড়াহুড়ায় বেলকনিতে মেলে দিতে ভুলে গিয়েছিল সুখ। স্টাডি টেবিলে বই খাতা বড্ড অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ড্রেসিং টেবিলের পাশে ফুলদানিতে ঝাপসা ধুলো পড়ে গেছে ইতোমধ্যে। ঘরের মালিক উপস্থিত নেই। ধুলো জমার ব্যাপারটা খুব একটা অস্বাভাবিক নয়। ঠোঁটে ঠোঁট চেপে কক্ষ জুড়ে নজর ঘুরিয়ে নিল বর্ণ। মনে হলো সেদিন কালো শাড়িতে স্বপ্নে আসা ফুল লাজুক হেসে তার দিকে চেয়ে আছে। চোখের ইশারায় জানতে চাইছে, খুব বেশি কি মনে পড়ছে আমায়? এত নারাজ কেন? আপনার তো খুশি হওয়ার কথা। ধীরে ধীরে চলেই যাচ্ছি আপনার চেয়ে দূর থেকে বহু দূরে। আর কেউ আপনার সামনে হাত জোর করে বলবে না, আমায় একটু ভালোবাসুন না বর্ণ ভাই। অথচ রুমের আশেপাশেও সুখের কোনো অস্তিত্ব নেই। চুলে হাত চালিয়ে স্টাডি টেবিলে গিয়ে চেয়ার টেনে বসে বর্ণ। ঘড়ির কাঁটা আনুমানিক 4টের পার করে গেছে। গভীর রাত, শান্ত শহর। টেবিলে থাকা এক একটা বই এপিটোপিট করে পাশে ফেলে রাখার হঠাৎ ভাঁজ করে রাখা বইয়ের মাঝামাঝি চোখ আটকে যায়। খুব যত্নে সামলে রেখেছে বুঝতে পেরে বর্ণ আগে পিছু না ভেবে সেটাতে হাত বসালো। ধূসর মেঘে রাঙা ডায়েরি। কভারে সাদা কালিতে আর্ট করে ইংরেজি অক্ষরে লেখা, ডোন্ট টাচ ইট উইদাউট ফ্লায়ার্স পারমিশন। বর্ণর দৃষ্টি তীক্ষ্ণ হয়। সৃষ্টির শুরু থেকে নিষেধের প্রতি আদম জাতির অদ্ভুত এক আকর্ষণ। কেউ নিষেধ মানে, কেউ বা তা গ্রাহ্যই করে না। বর্ণ বোধহয় দ্বিতীয় দলে। ফুল কি সেটা জানে না। তার উপর তার দেওয়া ডাকনাম ব্যবহার করেছে। আর বর্ণ ফুলের পারমিশন নেওয়ার অপেক্ষা করবে? এমন হয় নাকি? এটা ঠিক বিড়ালের সামনে শুকনো মাছ রেখে এটার দিকে চোখ তুলেও তাকাবে না নিষেধাজ্ঞার মতো হয়ে গেল না? অথচ বর্ণকে এটা কে বোঝাবে যে এই রুমটা সুখের? সে তার জিনিস যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে রাখবে। যদিও শুরুতে তার মাঝে তেমন কোনো কৌতূহল চোখে পড়েনি, তবু সে প্রথম পাতা উল্টালো সন্তপনে। নীল লাল কালো কালিতে খচিত জল জল করতে থাকা লেখাগুলো দেখেই দৃষ্টি আচমকা প্রখর হয়ে ওঠে। চাহনিতে বিস্ময়ের বদলে কিছু একটা ছিল যা অবর্ণনীয়। অজান্তে ঠোঁট কামড়ে বাঁকা হাসল বর্ণ।